আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসছেন দুজন বিজ্ঞ অতিথি, একজন প্রফেসর ডক্টর এনামুল হক, খ্যাতিমান অর্থনীতিবিদ, এবং এই যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। এরপরেই রয়েছেন জনাব মহিউদ্দিন আহমেদ, হেড অব নিউজ, দেশ টেলিভিশন এবং রিপোর্টার এগেনস্ট কারাপশনের সাবেক সভাপতি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের মূল আলোচনায় যাবার আগে এই বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া গত 15 বছরের যে দুর্নীতি, সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব। আমরা প্রতিবেদনটি দেখার পর আবার আলোচনায় ফিরে আসব। আমরা প্রতিবেদনটি দেখছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15 বছরে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল অনিয়ম আর দুর্নীতি। উন্নয়নের বয়ানে অনেকগুলো সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে মূলত বাংলাদেশে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। শুধু তাই নয়, হরেক রকম পদ্ধতিতে দুর্নীতি করে অর্থ পাচারের মাধ্যমে ধ্বংস করে আর্থিক খাতসহ সকল প্রতিষ্ঠানগুলো। শ্বেতপত্র কমিটি বলছে, দুর্নীতির কারণে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ব্যাংক খাত, এরপর রয়েছে ভৌত অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে দেখা যায়, অবারিত দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও স্বেচ্ছাধীন ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে 1.5 দশক ধরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন সমপরিমাণ 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। কমিটির সদস্যদের মতে মূলত রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মতে ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন 6,75,000 কোটি টাকা, যা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। শুধু একটা ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়। গত 1.5 দশক ধরে রীতিমতো আইন সুরক্ষা দিয়ে লুটপাট হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ ও ক্রয়াদেশ দেয়া হয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সম্প্রতি জানিয়েছে, কেবল 2022 সালেই বিদ্যুৎ খাতে লোপাট হয়েছে 35,000 কোটি টাকা। আর ক্যাপাসিটি চার্জের নামে গত 15 বছরে বিদ্যুৎ খাতে খরচ প্রায় 1 লাখ কোটি টাকা, যার সিংহভাগই গেছে আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ বিভিন্ন কোম্পানির ভাণ্ডারে। নিজস্ব কেন্দ্র বসে থাকলেও ভারত থেকে নিয়মিত চলছে বিদ্যুৎ আমদানি। বর্তমানে ভারত থেকে 2,656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করতে তার ঘনিষ্ঠ ভারতের দুটি শিল্প গোষ্ঠী আদানি ও রিলায়েন্স গ্রুপকেই দেয়া হয় 2টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লাইসেন্স। এখানেই শেষ নয়, বেসরকারি খাতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রকে দেয়া হয়েছে 3 থেকে 20 বছর পর্যন্ত করমুক্ত সুবিধা। এতে উচ্চ হারে মুনাফা করলেও বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কোনো আয়কর দিতে হয় না। মূলত গত 1.5 দশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে সংঘবদ্ধ দুর্নীতি হয়েছে। চাঁদাবাজি ভিত্তিক একচেটিয়া ব্যবস্থার মাধ্যমে অনিয়ম হয়েছে। আগেই তথ্য লেনদেনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেয়া হতো, ফলে বিশেষ গোষ্ঠী সুবিধা পেত। অংশীজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হতো, যাতে তারা বিভ্রান্ত হয়। রাজনৈতিক আনুগত্য কিংবা সুবিধা পাওয়ার জন্য সম্পদের ব্যবহার ও সিদ্ধান্ত নেওয়া হতো। কোনো বিষয়ে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তারা কমিশনের ভাগ ছাড়াও কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, আইন ও নীতি এমনভাবে প্রণয়ন করা হতো যা স্বার্থান্বেষী গোষ্ঠীকে সুবিধা দিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে দেখা যায়, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে সাধারণ মানুষকে নাগরিক সেবা নিতে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। সেবা খাতের পাশাপাশি পদোন্নতি কিংবা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেতেও ঘুষ দেওয়াটা যেন নিয়মে পরিণত হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি আর অনিয়ম
কোন পর্যায়ে পৌঁছেছিল তা স্পষ্ট হয়ে যায় যখন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সরকার প্রধান নিজেই দম্ভ করে স্বীকার করে যে তার পিয়নও 400 কোটি টাকার মালিক। আমরা আমাদের প্রতিবেদনটি দেখলাম। আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এবারের মূল প্রতিপাদ্য বিষয় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। প্রফেসর ডক্টর এনামুল হক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর একটি কমিটি করে দিয়েছিল বাংলাদেশে গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে সেটিকে একটি শ্বেতপত্র আকারে তৈরি করবার জন্য। আপনি সেই দুর্নীতি প্রণয়ন কমিটির এক অন্যতম সদস্য ছিলেন। আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই যে দুর্নীতি গত 15 বছরে হয়েছে, কিভাবে, কোথায় হয়েছে এবং সেটি আমাদের দেশের কি পরিমাণ ক্ষতির আমরা সম্মুখীন হয়েছি? একসময় দুর্নীতি ছিল কাউকে সামান্য ঘুষ দেয়া। এই পর্যায়ে দুর্নীতি কিন্তু তা না, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। মানে এটা শিল্পায়নের রূপ নিয়েছে। মানে আমি দুর্নীতি করব সেজন্য দেশের আইন বদলে ফেলা হয়েছে। আরও ইন্টারেস্টিং হচ্ছে, এমনও দুর্নীতি হয়েছে যে ইনফরমেশনগুলো আগে পাস করে দিয়েছে। দুর্নীতি যে আমাদের দেশে ছিল না তা না, সবসময় ছিল, ব্যাপকভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আরও একটা কাণ্ড ঘটেছে যেটা দেখার মতো, সেটা হচ্ছে এখন আমরা যেটা বুঝতে পেরেছি, দুর্নীতির মানে পেমেন্টটা দেশে হয় নাই, বিদেশে হয়ে গেছে। দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট আমাদের কাছে অবাক লাগছে, যে আমরা আগে বলতাম আন্ডারহ্যান্ড ডিলিং, টেবিলের নিচে, এখন আর টেবিলের নিচে না, সমুদ্রের ওপারে। এই যে অবস্থানগুলো, এবং এগুলো আমরা সাধারণ বিভিন্ন অফিসারদের কাছ থেকে পেয়েছি, এবং এর সাথে জড়িত গ্রুপ আমরা সবসময় আঙুল তুলে দেখাই রাজনীতিবিদদের। এটা যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য সরকারি কর্মকর্তা কর্মচারী, যার জন্য আমার মনে হচ্ছে এটাকে যদি এই সমাজ থেকে উঠাতে চান তাহলে ব্যাপক পরিবর্তন দরকার। আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। অডিটর জেনারেলের রিপোর্টে কয়েক লক্ষ কোটি টাকার অ্যাটলিস্ট কি বলা যাবে অডিট আপত্তি আছে। এটা নিয়ে ইভেন আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি আলোচনা করেছে, আলোচনা করে 10,000 কোটি টাকা উদ্ধারও করে ফেলছে। তাইলে এই প্রতিষ্ঠানটা কিভাবে ছিল যে অ্যান্টি কারাপশন কমিশনের দায়িত্ব ছিল এগুলোর পিছনে যাওয়ার, অডিটর জেনারেল তার কাজ করে ফেলছে, সে বলছে যে আমার আপত্তি আছে। দুর্নীতি দমন কমিশন ঘুমিয়েছিল, সে কার পেছনে ছুটছে? রাজনীতিবিদ এবং অন্যান্যদের পেছনে, পলিটিক্যাল কারণে। এটা তো তার কাজ ছিল না, তার কাজ ছিল দুর্নীতির পেছনে খোঁজা। আপনি যদি খেয়াল করেন ব্যাংকিং খাতে বিশাল দুর্নীতি, কে করেছে সেটা না, আমাদের কাজ ছিল যে স্বচ্ছভাবে জাতিকে উপস্থাপন করা যে কি পরিমাণ দুর্নীতি হতে পারে, হয়েছে এবং কি কি পদ্ধতিতে হয়েছে। টাকা কতভাবে দুর্নীতি করা যায় তার 28 রকম পদ্ধতি আপনারা, এই যে পদ্ধতি বিভিন্ন গ্রুপ থেকে করেছি। তো আমরা বিভিন্ন জায়গায় যখন দেখছি আরে এটা তো ঠিক আগের মতো দুর্নীতি না, আগের দুর্নীতি তো লজ্জা পেত, এটা তা না। এবং এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা জাতির জন্য লজ্জাজনক, এই কারণে যে এইভাবে জাতি দাঁড়াতে পারবে না। জনাব মহিউদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন দুর্নীতির বিরুদ্ধে আপনি আপনার সাংবাদিকতা করেছেন এবং দুর্নীতি নিয়ে যে সমস্ত সাংবাদিকরা কাজ করে দুর্নীতির বিরুদ্ধে, তাদের সংগঠনের নেতৃত্বও দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের আপনি যারা দায়িত্বে ছিলেন তাদের অনেককেই চেনেন, জানেন। সরকারের যে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান যেটিকে অডিট আপত্তি যেটি দিয়েছে, তারপরে যাদের কাজ করবার কথা তারা কাজ করেনি, উনি বলছেন যে ঘুমিয়েছিলেন। আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমাদের দেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি আমাদের দেশে কোনো দুর্নীতি হলে, কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তারা দুইটা ভাগে কাজ করে। একটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করে, আরেকটি হচ্ছে তারা দমন করে। এখন আমাদের যে দুর্নীতি দমন কমিশন, সেই দুর্নীতি দমন কমিশনের আইনে কোনো দুর্বলতা খুব বড় আকারে নেই, যেটি দিয়ে শুরু করেছে। পরবর্তীতে এই সরকার তাদের সুবিধার জন্য কিছু কাটসাট করে কিছু লোকের সুবিধা করে দিয়েছে যেন ওই লোকগারে ধরা না যায়। এখন এই প্রতিষ্ঠানের যেই চেয়ারম্যান থাকে, যে কমিশনার থাকে, ওনারা যেহেতু আইডেন্টিফাই করেছেন যে যারা দুর্নীতি করে এদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি থাকে, আমলারা থাকে, তারপরে ব্যবসায়ীদের একটা শ্রেণী থাকে যারা ব্যাংক থেকে অনিয়ম করে লোন নিয়ে যায় এবং তাদেরকে সহযোগিতা করে ব্যাংকাররা। মোটা দাগে এই 4 শ্রেণীর লোকজনকেই বেশি তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ওঠে। তো এখন ওই সংস্থা যাকে চেয়ারম্যান করা হয় তিনি আমলাদেরই একজন, খুবই তারা অনেক বাছাই করে, অনেক চেষ্টা করে এমন একটা লোককে নিয়ে আসার জন্য যে লোকটাকে মন্ত্রী পরিষদ সচিব ফোন করার সাথে সাথে স্যার বলেন স্যার, রাজি হয়ে যাবেন যে কোনো আমলার বিরুদ্ধে। সে যদি BCS এর একেবারে ন্যূনতম যে পাশ করে বের হয়েছে তাও হয়,
যে তাদের জ্ঞাতি গোষ্ঠী হয়, তাহলে তার একান্ত বিরুদ্ধে আস্থাভাজন ব্যক্তিকে তারা খুঁজে বের করে। আস্থাভাজন দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য না, মানে তাদের দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য ধামাচাপা একটা দেওয়ার আস্থাভাজন জন্য। লোককে তারা খোঁজ করে আনে, সেটার জন্য তারা একটা সার্চ কমিটি করে। ওই ব্যক্তিটা আবার রাজনৈতিক যে দল ক্ষমতা ছিল দীর্ঘদিন ধরে, আওয়ামী লীগ যারা ক্ষমতা ছিল, তাদের তাদের affiliated দলেরও কিনা? যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তাদেরও আবার পছন্দের হইতে হবে, তারা ফোন দিলেও যেন জি স্যার বলা হয়। ওই জায়গা থেকে এরকম একটা লোককে তারা বারবার করে বাছাই করে নিয়ে আসে। তো এর মধ্যে একজন লোক ব্যতিক্রম ছিলেন, গোলাম রহমান। তিনি কিছু কাজ করেছেন, চেষ্টা করেছেন। তার সময় তিনি ওখানে সরকারের উপদেষ্টা লেভেলের লোকজনকে নিয়ে আসছিলেন। হলমার্কে যখন দুর্নীতি হয়েছিল সোনালী ব্যাংক থেকে, তারপরে পদ্মা সেতুর সময় উনি কিন্তু একজন সচিব, রানিং সচিবকে গ্রেপ্তার করেছেন। এর পরবর্তীতে ইকবাল মাহমুদ, তিনি এসে ডাকডোল পিটিয়েছেন, কিন্তু আসলে সরকারের এজেন্ডা, আমলাদের যে এজেন্ডা, তাদেরকে রক্ষা করার জন্য তারা কাজগুলো করেছেন। তারপরে এসে সর্বশেষ যে মঈনুদ্দিন আবদুল্লাহ কয়েকদিন আগে তারা পদত্যাগ করেছেন, তাদেরও সেম ঘটনা। দুর্নীতির যে চাষাবাদ শুরু হয়েছিল সেটি আওয়ামী লীগের এই 15 বছরে বাম্পার ফলন ঘটেছে। এই বাম্পার ফলনের সময় যে কাজটি করার কথা ছিল সংস্থাটির, তারা স্যার যেটি বলেছেন যে অডিট রিপোর্ট দেওয়ার পর গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দেওয়া হতো, তারা সেগুলো আমলে নিত না। তারা শুধু খুঁজতো যে কীভাবে, মানে সরকারের কোনোভাবে, আপনি যদি ওয়ার্ড আওয়ামী লীগের একটা লিস্ট থাকতো যে উনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদক, তাহলে তার অভিযোগটা এই আমলে নেওয়ার মতো সুযোগ ছিল না। তারা ঘুরে ফিরে যারা বিরোধী রাজনীতি দল ছিল গত 15 বছর ধরে, মানে একজনের বিরুদ্ধে 13টা 14টা করে মামলা করেছে। খুব অ্যাক্টিভিটিস দেখিয়েছে তারা। কেন আমরা তো দেখিয়েছে? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা মামলা বেগম দেখেছি, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে হ্যাঁ, মামলা দেখেছি। করেছে। এই তাদের বিরুদ্ধে কয়েকটা মামলা করা হয়েছে। জিয়া ফ্যামিলির বিরুদ্ধে অনেকগুলো মামলা করা হয়েছে। তো জোবাইদা রহমানের বিরুদ্ধে তারা মামলা, তাদের কাজে ছিল খুঁজে খুঁজে শুধু এদের বের করা এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো করা। আর সরকারি দল যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই জায়গায় তারা ঢোকারও চেষ্টা করে নাই। তারা 2-3 ভাবে সংবাদ সংগ্রহ করে অভিযোগগুলো নেয়। একটি হচ্ছে পত্রপত্রিকা বা টেলিভিশনে যে সংবাদগুলো যায় সেখান থেকে তারা উৎস হিসেবে নেয়। আরেকটি তাদের একটি গোয়েন্দা ইউনিট আছে, তারা তথ্য সংগ্রহ করে। আরেকটা হচ্ছে মানুষ গিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ দিয়ে আসে, কমপ্লেন দিয়ে আসে। এগুলো সব আবার একটা বাছাই কমিটি আছে, যাচাই বাছাই করে। তাদের একটা নাম্বারিং সিস্টেম আছে, ওর মধ্য দিয়ে এগুলো কমিশনে যেতে হয়। তখন বাছাই করার সময় যদি দেখা হয় আওয়ামী লীগের এমপি, সুনামগঞ্জ আসনের, সাপোজ উনি নোয়াখালীর অমুক আসনের এমপি, তাহলে এটা আর সামনের দিকে যাবে না। এই সুযোগটা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। এবং ধরেন একজন চেয়ারম্যান বা একটা কমিশন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারা এই দেশের মানুষের জনগণের টাকায় তাদের বেতন দেওয়া হতো, জনগণের একটা প্রত্যাশা পূরণের জন্য, দেশের একটি মাত্র প্রতিষ্ঠান যার কোনো বিকল্প নাই, যে প্রতিষ্ঠান কাজ কম করলে আরেকটা প্রতিষ্ঠান করবে, সেই সুযোগটা নেই। সেই প্রতিষ্ঠানটাকে একদম পরিকল্পিতভাবে পঙ্গু করে ফেলেছে, শুধুই তাদের লোকজনকে রক্ষা করার জন্য। প্রফেসর ডক্টর এনামুল হক, এই যে শ্বেতপত্র প্রণয়নে পাবলিক এক্সপেন্ডিচার নিয়ে কাজ করেছেন, সেখানটাতে আপনি কিভাবে দেখেছেন যে এই সরকারি ব্যয়ে কিভাবে দুর্নীতিটা হয়েছে, এর ব্যাপ্তিটা কখন থেকে ঘটেছে? এখানে যদি ভলিউম দেখেন তাহলে 17-18 থেকে এটা বিশাল আকার হয়েছে। মানে এর আগে পর্যন্ত একটা ছিল, কিন্তু 17-18 পর থেকে একটা সাংঘাতিকভাবে বেড়েছে। এটা হচ্ছে আমার অবজারভেশন সেখান থেকে। সো এটার সাথে হয়তো কেউ ইলেকশনের কানেকশন পাবে, এগুলো সবই মানে যারা সাহায্য করেছে ইলেকশনে, সেই জন্য এগুলো অনেক কানেকশন, যেটাকে আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, সেগুলো সব পাবেন। কিন্তু 17-18 থেকে এটা বেড়েছে। আমি আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যেমন ধরেন আমরা সবাই বলি রাজনীতিবিদদের ফ্যামিলি কোথায় আছে। আমার মনে হয় এখন সময় এসেছে দেশে আমলাদের ফ্যামিলি নিয়ে কথা বলার। এখন তো কেউ সিঙ্গাপুরকে এটাকে আশ্রয়স্থল ভাবে নাই, এখন সিঙ্গাপুর একটা দুর্নীতির আশ্রয়স্থল। দুবাই এক সময় ছিল না, এখন নতুন করে দুবাই আশ্রয়স্থল যুক্ত হয়েছে। ইউকে তো আগেও ছিল, সবসময় দুর্নীতির আশ্রয়স্থল ছিল, এখনো আছে। ইউএসও তাই। তার মানে বড় বড় কান্ট্রিগুলো পুরা দুর্নীতির, আর তারা এগুলোর পেছনে সম্পদটা নিয়ে যাওয়ার পক্ষে। ইভেন দ্যাট আপনার মালয়েশিয়াতে সেকেন্ড হোম বলে, যেটা মালয়েশিয়াতে সেকেন্ড হোম অনেক দেশেই আছে, কিন্তু তারা দুর্নীতির জন্য করে নাই। কিন্তু আমি যেগুলো বলছি, এগুলো আপনি মানি লন্ডারিং বলছেন, এত টাকা আপনার অ্যাকাউন্টে চলে গেল, আপনি ধরতে পারলেন না, কাউকে জিজ্ঞাসা করলেন না। আমাদের দেশে তো 10 লাখ টাকার উপরে হলে জিজ্ঞাসা করেন, এত জিজ্ঞাসা করছেন কেন? মানে আমাদের এখানে যেটা অনর্থক, আপনি এগুলোও দুর্নীতি বাড়ানোর পেছনে নিয়ামক। মানে এই যে আইন করছেন আপনি, একটা লোক 10 লাখ টাকা ট্রান্সফার করলেই বলছেন যে তোমাকে আমি ধরবো। কেওয়াইসি বলতো, কেওয়াইসিতে কি ছিল, তুমি এখন এখানে করছো। এই যে রূপগুলো দেখছেন, এগুলো দুর্নীতি তৈরি করার জন্য। এক সময় প্রকল্প ব্যয় যা ছিল 4 গুণ, 5 গুণ, 10 গুণ হয়ে গেছে প্রকল্পতে। তার মানে প্রকল্প ব্যয় এত বাড়লো কিভাবে? প্রচুর এস্টিমেট যেগুলো আসলে
সায়েন্টিফিক না, তার মানে যাদেরকে দিয়ে করানো হয়েছে এগুলো রাইটলি করা বাস্তব ভিত্তিক না। বাস্তব ভিত্তিক না। আবার কোনো কোনো জায়গায় ভেগ রাখা হয়েছে যাতে করে আমি এটাকে চেঞ্জ করতে পারি, সো এটাও তৈরি করা হয়েছে। প্রজেক্টগুলোকে ইচ্ছা করে অনেক সময়, মানে আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে হবে, বাপেক্সের ক্ষমতাকে ছোট করে আপনি এলএনজি আমদানি করতে গেছেন, অথচ এটা করা যেত, আমাদের যে রিজার্ভ ছিল আমরা সেখান থেকেই করা সেখান থেকে করা যেত। তার চেয়ে কম রিজার্ভ নিয়ে যারা ইন্টারন্যাশনাল আইওসি তারা কিন্তু আমাদেরকে গ্যাস সাপ্লাই করছে, আমরা করি নাই। এটাও ইচ্ছাকৃত, আমাদের কাছে মনে হয়েছে এটা অনেকটাই বাপেক্সকে অকার্যকর করে যাতে করে বিদেশে, আপনি এখন দুর্নীতিরা দেশে থাকে না, বিদেশে থাকতে হবে, অতএব আপনি সবসময় সেই সুযোগ খুঁজছেন। এই সিস্টেমগুলোকে যদি আপনি বন্ধ না করেন তাহলে আগামীতে আবারও হবে। পুরো পদ্ধতিগত প্রত্যেকটা পরিবর্তন আনা উচিত। আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে সকলে তো টাকা বিদেশে পাঠায় নাই, এটাও সত্য, অনেক টাকা দেশে রয়ে গেছে এবং এগুলো নামে বেনামে ইকোনমিতে মুভ করছে। এখন ইকোনমিতে মুভ করলে দুর্নীতিটাকে আপনি অপরাধ মনে করবেন, কিন্তু ইকোনমিতে মুভ করলে দেশের জন্য অতটা খারাপ না, কিন্তু একটা বিশাল অংশ দেশের বাইরে পাচার হয়ে গেছে, এবং বাইরে এভাবে যায় না, আপনি খুঁজে পাবেন না। আমাদের কাছে এটা মনে হয়েছে এটা অলমোস্ট ভেরি ডিফিকাল্ট গভর্নমেন্টের পক্ষে এটাকে ফেরত আনা, কারণ এটা যেভাবে পাচার হয়েছে সেইখানে দিয়ে আপনি প্রমাণ করা খুব ডিফিকাল্ট। আমরা দেখেছি যে দুর্নীতিকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়। আপনি ব্যাংকিং সেক্টরের কথা আপনি যদি বলেন, কিভাবে আইন পরিবর্তন করে একজন স্বেচ্ছায় খেলাপি, উইলফুল খেলাপের আমরা যাদেরকে বলে থাকি, তাদেরকে কিভাবে টাকা দেওয়া হয়েছে। আপনি প্রকল্প এক্সপেন্ডিচারের কথা বলছেন, আপনি পদ্মা সেতু প্রথম বাজেট কত ছিল, সেটিকে কত টাইম বাড়ানো হয়েছে, 1.2 থেকে এটা 3.9 চলে গেছে, 3.9 বিলিয়ন ডলারে চলে গেছে। এটি তো হয়েছে কিভাবে, সেটি আইনি দুর্বলতা বা সুযোগ করে দেওয়া হয়েছে, সেই কারণেই সম্ভব হয়েছে। আমি আপনার কাছে আবার আসবো, আমি জনাব মহিউদ্দিন, দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেবার জন্য এবং ভিন্ন মতের লোকজনকে দমন করবার জন্য কতখানি ব্যবহার করা হয়েছে বলে আপনি মনে করেন? এই সংস্থাটাকে যখন থেকে শুরু হয়েছে কিছু কিছু ভালো কাজ হয়েছে। গত 15 বছরে এসে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। মানে টানা ধরতে ধরতে পরবর্তীতে তারা আসলে যে বিরোধী দলকে ধরার লোকও শেষ পর্যন্ত আর পাচ্ছিল না, যে এখন আর কাকে ধরা যায়। মানে একেবারে ইনোসেন্ট যে লোক ধরেন একেবারে নিঃস্ব হয়ে গেছে, পালিয়ে আছে 15 বছর ধরে, ওই লোকটাকেও তারা সার্চিং করে নিয়ে আসছে। যদি সে কোনো কারণে বিএনপির জন্য এফেক্টিভ হয়ে একটা ভূমিকা রাখে, তাকে আগেই একটু মানসিকভাবে আমরা দুর্বল করে রাখি। এটি ছিল তাদের মূল টার্গেট। তো এই সংস্থাটাকে যদি সত্যিকার অর্থে ধরেন মানুষের জন্য এবং দেশের জন্য ব্যবহার করা যায়, স্যার যেটি বলেছেন যে আসলে আগামী দিনের কথা ভাবতে হবে, সেই ভাবনার জায়গায় যদি আমাদের যেতে হয়, এই সংস্থাকে যদি কাজে লাগাইতে হয়, এখানে এমন একজন লোক খুঁজে বের করে আনতে হবে যার কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা। তিনি কোনো ব্যক্তি চিনবেন না, তিনি কোন রাজনৈতিক দলের, সে কি আওয়ামী লীগ করে, না বিএনপি করে, না জামাত করে, না জাতীয় পারে, কিচ্ছু দেখার দরকার নেই। উনি শুধু দেখবে যে তার অভিযোগে কী আছে, সে কোন দেশে টাকা পাচার করেছে, কেন করেছে, এটা ধরে যদি টান দেয় তাহলে আমাদের একটা পরিবর্তনের জায়গা আসবে। এবং দুর্নীতি যারা করে, এখানে আরেকটি মজার বিষয়, আমরা যেমন দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার কথা বলা হয়, আসলে দুর্নীতি করে সচেতন ব্যক্তিরা, অশিক্ষিত কোনো লোক কিন্তু দুর্নীতি করে না, গ্রামের সহস্র লোক দুর্নীতি করে না। যে লোক ধরেন ভালো লেখাপড়া করেছে, ভালো ব্যাংকিং ব্যবস্থা জানে, কীভাবে একটা ব্যাংক থেকে লোন নিতে হয়, কীভাবে এই টাকাটা বিদেশ পাঠাইতে হয়, কীভাবে বিদেশ থেকে টাকা মাল নিয়ে আসতে হয়, ব্যবসায়ীরা একেবারে চালাক লোক, শিক্ষিত লোক তারা করে। এখন এই সচেতন লোকগুলোর কী করতে হবে, সচেতন করার দরকার নেই, তাদের সামাজিকভাবে কোণঠাসা করতে হবে। তাদেরকে যখনই আপনি কোণঠাসা করবেন তখনই কিন্তু দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। সে যখন সমাজে চলতে পারবে না, বিব্রত হবে তার সন্তান, যে তোমার বাবা দুর্নীতি করেছে, সে স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, একদিন একটা গাড়ি নিয়ে যাবে, কিন্তু যে ছেলেরা গাড়ি নিয়ে যায় নাই তারা যদি ওর সাথে না মিশে, তার এলাকার লোকজন, সে যখন এলাকায় সংবর্ধনা নিতে যাবে, ধরেন ঢাকা শহরে এসেছে, সে 10 বছর ধরে এখানে রাজনীতি করে, ব্যবসা করে, হুট করে সে একটা ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোন নিয়ে গ্রামে একেবারে চলে গেল, গাড়ি বহর নেওয়া, যে কোনো একটা রাজনৈতিক দলের ব্যানার ইউজ করে যে তিনি এখন অনেক টাকার মালিক, তাকে যদি এলাকার মানুষ সংবর্ধনা দেওয়া বন্ধ করে দেয়, তখন মানুষ কিন্তু দুর্নীতি করাটা বন্ধ করে দেয়। একই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধরেন আপনি এখন সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছেন, তিনি যদি 3 মাস পরে, 6 মাস পরে, অথবা 1.5 বছর, 2 বছর পরে বের হয়ে যায়, তাহলে অন্য যারা তাকে দেখে ইন্সপায়ার হয়েছিল টাকা পয়সার মালিক হওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, এরা কিন্তু দুর্নীতির প্রতীক এদেশে। এসালম গ্রুপ, এরা দুর্নীতির প্রতীক, কীভাবে দুর্নীতি করতে হয়, কীভাবে ব্যাংক খেয়ে ফেলতে হয়, ব্যাংক লুট করতে হয়, এগুলো তারা জানে। এই লোকটা যদি আবার ফিরে ব্যবসায়,
তখন তো অন্যরা ইন্সপায়ার হবে, তাহলে কিন্তু দুর্নীতি দূর হবে না। দৃষ্টান্তমূলক যারা প্রভাবশালী দুর্নীতিবাজ তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে কারাগারে পাঠাতে হবে, তাদের সাজা নিশ্চিত করতে হবে। আপনি দেখেন দুর্নীতির বিরুদ্ধে 2008 সালে যে মামলাগুলো হয়েছে, সে 111 সরকার, সবসময় সরকার ব্যবসায়ীদের জন্য খুব খারাপ সময় ছিল। তারা কিন্তু সবসময় খোঁজে রাজনৈতিক দল আসলে তারা একটু আশ্রয়পত্র নিতে পারবে। ওই সময় কয়টা মামলা সাজা হয়েছে শুধু জিয়া ফ্যামিলির বাদে। এই ফ্যামিলিকে টার্গেট করে পরবর্তীতে সবাইকে সাজা দেওয়া হয়েছে। এর বাইরে আপনি খুঁজেন না, এর বাইরে আপনি যেটি বলছেন যে খুঁজে, আমরা তো দেখেছি যে সরকারের মদতপুষ্ট বা সরকারের পক্ষের যারা, তাদেরকে দুর্নীতির যে মামলাগুলো হয়েছে সেখান থেকে ওয়েবারও দেওয়া হয়। হ্যাঁ, তাদেরকে দেওয়া হয়েছে। আর এখানে এই ফ্যামিলির বিরুদ্ধে সবগুলা মামলা তো পরিকল্পিতভাবে আমরা জিয়া অফেন্স ট্রাস্ট মামলা দেখেছি। মানে এরকম মামলা আসলে এটা সৃজন করা ছিল এই বিষয়গুলো, তাদের ইমেজ নষ্ট করার জন্য, তাদের রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য। আমরা একটু শেষ পর্যায়ে এসে আপনার কাছে জানতে চাই, আসলে আপনারা তো যেটি এই 90 দিনে যে প্রচেষ্টা, আমি তো বলবো যে আপনারা নির্ঘুমভাবে কাজ করেছেন, সেজন্য সরকারের পক্ষ থেকে আপনারা বাহবাও পেয়েছেন, পাবেন, এবং আমি মনে করি যে এ ধরনের কর্মকাণ্ড আরও যতগুলো কমিটি হয়েছে তারাও ঠিক একইভাবে আপনাদেরকে অনুসরণ করবে। আপনাদের ফোরামের যে আলোচনা, সেখান থেকে কি করা দরকার এই দুর্নীতি বন্ধ করা বা দুর্নীতির মূল উৎপাটন বন্ধ করা, বা দুর্নীতির যে দরজা আমরা খুলে দিয়েছি সেই দরজাকে বন্ধ করবার জন্য কি করার দরকার? সরকারের কোন কোন জায়গায় হাত দেওয়া দরকার? অনেকগুলো জায়গায় আমি ওই যে আমরা বললাম প্রজেক্টগুলো ডিজাইন করা হয়েছে ফল্টি, তো সেখানে কেউ শাস্তি পায় নাই। অ্যাকাউন্টেবিলিটি আনা উচিত। যে কনসালটেন্ট এটা ডিজাইন করেছেন, যেমন একটা মজার ব্যাপার, আমরা পাওয়ার ইলেকট্রিসিটির এস্টিমেট করা হচ্ছে, তারপরে দেখা গেছে এতে বেশি পাওয়ার প্ল্যান্ট লাগে না, তাহলে কি করতে হবে? এস্টিমেট বদলাই ফেলছে কনসালটেন্টকে দিয়ে, বদলাই ফেলে এখন আমি হাজার হাজার কোটি টাকার লোন নিচ্ছি, বিদেশি লোন নিয়ে নতুন পাওয়ার প্ল্যান্ট করতেছি, ক্যাপাসিটি পেমেন্ট করতেছি, পেমেন্ট, অথচ আমার এটা ডিস্ট্রিবিউট করার ক্ষমতা নাই, সাপ্লাই চেইনে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি দেখেন 25,000 মেগাওয়াট আমার উৎপাদন ক্ষমতা, কিন্তু আমি 16,000-এর বেশি দিতে পারি না। তো তাইলে আমি এই যে এই প্রসেসগুলো দুর্নীতিযুক্ত। সো আমরা যেভাবে দুর্নীতিকে মনে করতাম ঘুষ খাওয়াকে ধরবার দুর্নীতি, এটা তা না। আমি এই জন্যই বললাম এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এমনভাবে দুর্নীতি প্রত্যেকটা খাতে। সুতরাং ধরার জন্য একটা হচ্ছে শাস্তি, এক ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আনবেন এটা। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, যারা এই সমস্ত ইন্টেলেকচুয়াল দুর্নীতির সাথে জড়িত, অনেকেই কিন্তু জড়িত, তাদেরকেও শাস্তি আনা দরকার। অনেকে প্রমোশনের জন্য দুর্নীতি করেছে, সেটাও তো সত্য। হ্যাঁ, সরকার আশ্রয় প্রশ্রয়, মানে দুর্নীতি যে এমনি ঘটছে তা না। রাজনীতিবিদরা, ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের সর্বশেষ এস্টিমেট হচ্ছে টোটাল দুর্নীতির 45% কিন্তু আমলাদের, 40% হচ্ছে রাজনীতিবিদদের। তার মানে বেশি হচ্ছে আমলা, মানে রাজনীতিবিদদেরকে ছাড়িয়ে গেছে আমলাতন্ত্রের দুর্নীতি। থার্ড হচ্ছে ব্যবসায়ীরা কিভাবে দুর্নীতি করেছে এটাও ইন্টারেস্টিং। দুজনে তিনজনে মিলে টেন্ডারে এমনভাবে বিড করছে যাতে করে বেশি টাকা হয়, এবং এটার জন্য একজন আরেকজনকে পয়সা দিচ্ছে, কমিশন দিচ্ছে, পরিকল্পিত সব। এগুলোকে দুর্নীতি হিসাবে খুঁজে পাবেন না, আমরা ওগুলো আনআর্থ করছি। আমরা বলেছি যে দেখো কতভাবে দুর্নীতি হয়। সো এইগুলোকে চিন্তা করার জন্য যদি আমরা ব্যবস্থা না নিই এবং সংস্কারের পরবর্তী স্টেপে না যাই, তাহলে আমাদের প্রচেষ্টাটা ব্যর্থ। সংস্কারের আপনাদের যে প্রচেষ্টা, আপনারা যেটা বের করেছেন, সেটি বাস্তবায়ন, যদি আপনারা যে পরামর্শ দিয়েছেন সেটি বাস্তবায়ন যদি না হয়, তাহলে আসলে কোনো লাভ। কারণ আপনি ধরেন $16 বিলিয়ন বলছি, তো আমরা এটা তো সবাই জানতো। হ্যাঁ, এটা তো অজানা না, আপনার বিভিন্ন এস্টিমেটে ছিল। অতএব ইস্যুটা আমাদের এই নাম্বার না, আমাদের ইস্যুটা হচ্ছে যে ভিতরে কিভাবে ঘটেছে, প্রসেসটাকে আনআর্থ করা, এবং সেই প্রসেসটাকে ধরে স্টেপ নেওয়াটা হচ্ছে প্রধান কাজ। মহিউদ্দিন, এই যে দুর্নীতি দমন কমিশনকে আপনি কার্যকর করবার জন্য বলেছেন যে চেয়ারম্যানকে, এরকম একজন চেয়ারম্যান খুঁজে বের করা, বা প্রধান যাকে বলছেন, যে যার এ ধরনের কোনো সংশ্লিষ্টতা থাকবে না বা কোনো ধরনের মোহে সে আচ্ছন্ন হবে না। আপনি কি মনে করেন শুধু চেয়ারম্যানকে বদলালেই আপনার সব দুর্নীতি দমন কমিশনের সব কাজ স্বচ্ছভাবে করা সম্ভব? কয়েকটা বিষয় মিলিয়ে একটি ভালো জিনিস হয়। তো ওর প্রধান ড্রাইভার যিনি, তাকে ভালো হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এর ভিতরে ইন্টারনালও কিছু জটিলতা আছে, তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে নানান প্রশ্ন আছে। দুর্নীতি দমন কমিশনও, আপনার টিআইবিও এটি নিয়ে কথা বলেছে, তারা বলেছে তাদের ভিতরে কিছু দুর্নীতি আছে। এটা যে একেবারে সবাই করে তা না, 2-4 জন 5 জন, যাই হোক, যেই কজন করে, ওরা অনেক এত বেশি করেছে যার দায় অন্যদেরকে নেওয়া লাগতেছে। সংস্থার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে এটির প্রভাব পড়ছে।
আর ওখানে আবার ওই জায়গায় আরেকটি জটিলতা আছে, ওগুলো নিরসন করতে হবে। সেটা হচ্ছে ওখানে প্রেষণের যে সমস্ত লোকজন আসে অ্যাডমিন থেকে নিয়ে আসা হয় বা অন্যান্য সংস্থা থেকে নিয়ে আসা হয়, তাদের কিন্তু তখন টার্গেটে থাকে, তাদের এই সংস্থার প্রতি দরদ থাকে না, টার্গেট থাকে যে আমি এখান থেকে কিছু কাজ করে কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে যত তাড়াতাড়ি আমি আরেকটা জায়গায় সেফ জোনে চলে যেতে পারি। এই বিষয়গুলো দেখতে হবে। কমিশনে যারা কর্মকর্তা আছে, যারাই এটার সাথে জড়িত, সেটা 5 জন হোক 2 জন হোক, যে বিষয়গুলো অলরেডি আলোচনায় চলে এসেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইনভেস্টিগেশন করছে, তাদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অন্য যারা কর্মকর্তাগুলো আছেন তাদের যে লোভ লালসা আছে সেটি থেকে তারা পিছনে সরে আসবেন, যে আমার সিনিয়র মুখ তিনি দুর্নীতি করে ধরা খেয়েছেন, আমি আর করব না। ওখানে শুধু ভালো চেয়ারম্যান, ভালো কমিশনার লাগবে, একই সঙ্গে আপনার ভিতরের এই পরিবেশগুলো ঠিক করতে হবে। এটা নিয়ে তো অলরেডি একটি কমিশন করা হয়েছে, ইফতেখারুজ্জামান সাহেব এটার প্রধান। আমরা আশা করব তিনি খুব ভালো করেই জানেন কীভাবে এই সংস্থার আইন কারণ অনেক কিছুই তিনি পরিবর্তন করেছেন তাদের সুপারিশে। এবং বাংলাদেশে যে দুর্নীতি দমন ব্যুরো বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, এগুলো প্রতিষ্ঠার পিছনে টিআইবির অনেক ভূমিকা আছে। আগামীর যে বাংলাদেশ, আগামীর যে গণতান্ত্রিক মানুষের যে বাংলাদেশের অপেক্ষায় রয়েছে, সেই বাংলাদেশে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, অন্যায় অবিচার মুক্ত একটি বাংলাদেশ আমাদের উপহার দেবে যে আগামীর যে নেতৃত্ব আসবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায়। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।